হাসপাতালের করিডোরে নিঃশব্দে হেঁটে যাচ্ছে আরহান। তার এক হাতে এশার রিপোর্ট, অন্য হাতে মোবাইল। বারবার চেক করছে কিছু এসেছে কিনা। হাসপাতালের এই নিঃশব্দ পরিবেশেও যেন বুকের ভেতর এক প্রকার যুদ্ধ চলছে তার। কেবিনের ভেতরে এশার চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। সব রিপোর্ট চেক করে আরহান এশার কেবিনে ঢুকলো। চুপ করে চেয়ার টেনে এশার পাশে বসে পড়ল। আরহান জানে না এশার মামা আমিনুল সাহেবকে সে কি উত্তর দিবে। আমিনুল সাহেব তাকে বিশ্বাস করে এশার দায়িত্ব দিয়েছিলেন। এশার বাবা মা কিছুই জানে না। তারা এখনো ভাবছেন এশা তার মামার বাড়িতেই বেড়াতে গেছে। আমিনুল সাহেব এমনটাই বলেছেন এই কয়দিন। আরহান চুপচাপ এশার মলিন চেহারার দিকে তাকিয়ে আছে। জ্ঞান ফিরছে না কেন মেয়েটার? আরহান ধীরে ধীরে হাতটা বাড়িয়ে এশার হাতটা ধরল। তারপর এশাকে ডাকতে গিয়ে সে হঠাৎ থেমে গেল। এই প্রথম সে এশাকে নাম ধরে ডাকলো। আরহান আবারও ডাকলো, এশা। এশার হাত পা আস্তে আস্তে নড়ল। আরহান সময় নিয়ে খুব ধীরে ধীরে এশাকে ডেকে তুলল। প্রথমবার চোখ খুলতে গিয়ে আলোর ঝলকানিতে এশা চোখটা বন্ধ করে ফেলল। তারপর সময় নিয়ে সে চোখ মেলল। আশেপাশের পরিবেশ ঝাপসা লাগছে তার কাছে। কার যেন হাত তার হাতে। এশা। আরেকবার নামটা কানে আসতেই চোখ স্থির করে পাশে তাকালো। তারপর কয়েকবার পলক ফেলে বলল, আপনি? এশা উঠে বসতে চাইলো, কিন্তু তার শরীর এখনো দুর্বল। আরহান চেয়ার থেকে উঠে এশার পাশে বসে তাকে ধরে বসালো। এশা আরহানের হাত ধরে উঠে বসতে বসতে মলিন কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? আরহান ভুরু কুঁচকে এশার দিকে তাকালো। এই অবস্থায় নিজের কথা না ভেবে সে কিনা তার কি হয়েছে সেটা জানতে চাইছে। তোমার এখন কেমন লাগছে? আরহান সিরিয়াস হয়েই প্রশ্ন করলো এশাকে। বুঝতে পারছি না, মাথাটা একটু ঝিমঝিম করছে, কেমন যেন নেশা নেশা লাগছে। আরহান অবাক হয়ে এশার মুখের দিকে তাকিয়ে আছে। কি সাবলীল আচরণ! অন্য কোনো মেয়ে হলে হয়তো কান্না করতো কিংবা ভয়ে কাঁপতে থাকতো, কিন্তু এই মেয়েটির দিকে দেখো, সে বলছে তার নেশা নেশা লাগছে। আমার কি হয়েছিল? এশা আগ্রহ নিয়ে প্রশ্ন করলো। আর তখনই আরহানের ফোনটা বেজে উঠল। আরহান পকেট থেকে ফোনটা বের করে কানে ধরতেই ওপাশ থেকে রুদ্র বলল, স্যার, অফিসার রাহি এখন কায়ানের জিম্মায় রয়েছে। আরহান একটা নিঃশ্বাস ফেলল। কোনো কিছুতেই এখন আর তার অবাক লাগে না। মনে হচ্ছে কায়ান সহজে তার পিছু ছাড়বে না। ওপাশ থেকে রুদ্র আরও বলল, স্যার, কায়ান ওর মাকে ফেরত চাইছে। আরহান দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, ঠিক আছে, তাহলে তাই করো। কিন্তু স্যার, কায়ান চাই আপনি যেন নিজে তাকে নিয়ে যান সেখানে। কায়ান এখনো সেই বাড়িতেই অবস্থান করছে। আমরা হামলা করতে পারছি না, কারণ ভেতরে অফিসার রাহিকে আটকে রাখা হয়েছে। ফোনটা কানে রেখেই আরহান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। ভেতরে হঠাৎ আগুনের মতন কেমন একটা চাপা রাগ জমে উঠল। আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে আসছি, বলেই আরহান কানের থেকে ফোনটা নামালো। আরহান চলে যাওয়ার জন্য পা বাড়াতেই এশা শক্ত করে তার হাতটা ধরে ফেলল। কোথায় যাচ্ছেন আপনি? তোমার জানতে হবে না, তুমি রেস্ট নাও। আরহানের কণ্ঠ আবারও কঠিন হয়ে গেল। এশা হাত ছাড়ল না। না, আমাকে বলুন, আপনি কোথায় যাচ্ছেন? এশা, আমার হাত ছাড়ো। আমি কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। এশা অভিমানী চোখে আরহানের দিকে এক পলক তাকালো। তার কিছুক্ষণ পরেই সে হাতটা ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে রইল। আরহান এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেল। এশার নিজের ওপরে ভীষণ রাগ হলো। কি অধিকারে সে তার হাতটা ধরেছিল? কি হয়েছে তার? আরহানের জন্য তার মন কেন এত অস্থির অস্থির করছে? এই লোকটাকে নিয়ে তো তার চিন্তা করার প্রয়োজনই নেই, তাহলে কেন? আরহান তো শুধুই নিজের দায়িত্ব পালন করছে, এর চেয়ে বেশি কিছু নয়। রাহির দুই হাত চেয়ারের পেছনে নিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার মুখে রাগ আর ঘৃণার ছাপ স্পষ্ট। ঠোঁট কামড়ে সে নিজের ক্ষোভ চেপে রাখছে। তার ঠিক সামনে চামড়ার কালো সোফায় পা তুলে রিল্যাক্স হয়ে বসে আছে কায়ান, হাতে এক কাপ কফি, চোখে ঠান্ডা কিন্তু বিদ্রুপাত্মক দৃষ্টি।
যেন এই পরিস্থিতিটা সে উপভোগ করছে। কি ব্যাপার, আমাকে এত পছন্দ হয়েছে যে চোখ ফেরাতে পারছো না? কায়ান হালকা হেসে কথাটি বলল। রাহির আগে কটমট করতে করতে বলল, হ্যাঁ একদম, এত পছন্দ হয়েছে যে ইচ্ছে করছে মেরে ওপরে পাঠিয়ে দেই। কায়ান উচ্চস্বরে হেসে বলল, এত সাহস দেখানো কিন্তু ঠিক না। কাকে হুমকি দিচ্ছ আগে সেটা ভালো করে দেখে নাও। আর যাই হোক, তোমার মতন ভীতু নই আমি। রাহির এই জবাবে কায়ান ভুরু তুলে তাকালো। কি বললে তুমি? আমি ভীতু? সাহস থাকলে কাপুরুষের মতন আমাকে এইভাবে বেঁধে রাখতে না। তোমার এতজন লোক থাকতে একটা মেয়েকে বেঁধে রাখতে হচ্ছে? রাহি তীক্ষ্ণ কণ্ঠে কথাটা বলল। কায়ান তার ছেলের সাথে হাসলো, তারপর বলল, তোমার কি মনে হয় তোমাকে এমনি এমনি বেঁধে রেখেছি? এটা তোমার শাস্তি। তোমার কারণে আমার করা সম্পূর্ণ প্ল্যানটা নষ্ট হয়েছে। তুমি এশাকে আরহানের কাছে পৌঁছে দিয়েছ। শুধু তাই নয়, আমার দুজন লোককেও গুলি পর্যন্ত করেছ। তুমি কি ভেবেছ তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? রাহি মুখ ভেংসি মারতেই কায়ান অগ্নি চোখে তাকালো। এমন মেয়ে সে তার জীবনে কোনোদিন দেখেনি। না আছে ভয়, না আছে মুখে লাগাম। কায়ান কফি হাতে উঠে দাঁড়ালো। ছেড়ে তো দিতেই হবে। কদিন আটকে রাখবেন আমায়? যতদিন আমার ইচ্ছে ততদিন। চাইলে সারা জীবন আটকে রাখবো। বাকিটা জীবন কাটাবে তুমি আমার বন্দী হয়ে। রাহির সামনে দাঁড়িয়ে বলল কায়ান। রাহি দাঁতে দাঁত চিপে কায়ানের দিকে তাকিয়ে আছে। কায়ান রাহির সামনে বসতে বসতে বলল, তোমাকে আটকে রেখে যে আমার খুব লাভ হবে ব্যাপারটা এমনও না। আরহান আমার মাকে ফেরত নিয়ে আসলেই তুমি ছাড়া পাবে। রাহির প্রচন্ড রাগ হচ্ছে। হাত দুটো খোলা থাকলে এক্ষুনি ঘুষি মেরে এই বেয়াদপের নাকটা ফাটিয়ে দিত। এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবে। কায়ান একটু রাহির দিকে ঝুঁকে এসে বলল, আমার বয়েই গেছে তোমার প্রেমে পড়তে। গর্জে বলল রাহি। কত মেয়ে আমার জন্য পাগল, তোমার কোনো ধারণা আছে? তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করত। তাই, কারণ ওরা মানসিক রোগী, আমি না। রুহি নির্ভীক কণ্ঠে বলে উঠল। তারা দুজনেই দুজনের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। কায়ান উঠে যেতে যেতে বলল, তুমি একাই বসে বসে দাঁত চিপতে থাকো। সুন্দরী মেয়েরা বেশি কথা বলে আমি আবার আগ্রহ হারিয়ে ফেলি। কায়ান লিভিং রুম থেকে বেরিয়ে গেল। রাহি জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজের রাগ কমিয়ে আনার চেষ্টা করলো। একবার হাতের বাঁধন খুলতে পারলে উচিত শিক্ষা দিয়ে দিবে এই বদমাশটাকে। আরহান ফাহিমা খাতুনকে নিয়ে কথা মতো সেই জায়গায় অপেক্ষা করছে। আরহানের খুব আগ্রহ জানার যে কি কারণে আজ তিনি এমন মানসিক রোগী। আরহান অপলকে নিজের গর্ভধারিণীর দিকে তাকিয়ে আছে। ফাহিমা খাতুন গাড়ির ভেতরে চুপ করে বসে আছেন। প্রথম কয়দিন তিনি খুব কথা বললেও কায়ানকে দেখার পর থেকে তিনি কেমন যেন হয়ে যাচ্ছেন। কায়ান খবর পেয়ে রাহিকে যেখানে বেঁধে রাখা হয়েছে আগে সেখানেই পৌঁছালো। রাহিকে টেনে দাঁড় করিয়ে তার হাতের বাঁধনটা খুলে দিতে দিতে বলল, বাহ, তোমাকে নিতে আরহান এত তাড়াতাড়ি এসে পড়বে ভাবিনি। রাহি ছিটকে কায়ানের থেকে দূরে সরে এসে নিজের হাতের বাকি বাঁধন খুলতে লাগলো। বলল, এটাই শেষ নয়, তোমাকে এই কাজের শাস্তি পেতে হবে, মনে রেখো। এক্সকিউজ মি, কিসের শাস্তি? কায়ান ভুরু তুলে বলল, সেটা তুমি খুব তাড়াতাড়ি টের পাবে। রাগে ফুঁসতে ফুঁসতে রাহি বলে উঠল। কায়ান ঠোঁটটা প্রসারিত করে হাসলো। বাইরে থেকে একজন এসে বলল, বস, অফিসার আরহান আপনার মাকে নিয়ে এসেছে। কায়ান রাহির দিকে দৃষ্টি ঠিক করে থেকে বলল, ভেতরে আসতে দাও। বলেই সে রাহির দিকে এগিয়ে এলো। রাহি বিস্মিত চোখে তাকালো। রাহি একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে যেতেই কায়ান তার চোখে চোখ রেখে বলল, সাহস দেখানোর আগে 10 বার ভাববে রাহি। তুমি একজন মেয়ে, সাহস থাকলো শক্তিতে আমার সাথে পারবে না। তোমার এই অহংকার আর দুঃসাহস চূর্ণ করা আমার কাছে 1 সেকেন্ডের ব্যাপার। তাই আমাকে বাধ্য করো না। বাকিটা বলার আগেই ঠাস, রাহি সজোরে কায়ানের গালে থাপ্পড় বসিয়ে দিল। রাহির চোখে মুখে যেন আগুনের ফুলঝুরি। কায়ান থমকে গেল। রাহির থাপ্পড়টা শুধু কায়ানের গালে নয়, তার অহংকারে, তার নির্ভীক আত্মবিশ্বাসে আঘাত হানল। কায়ান ধীরে ধীরে তার গাল ছুঁয়ে দেখল।
চোখে অবিশ্বাসের ছাপ। তারপর সে হেসে উঠল, একটা ঠান্ডা শীতল বিষাক্ত হাসি। কায়ান শক্ত হাতে রাহির কবজি ধরে পেছনে নিয়ে বলল, খুব সাহস তোমার, তাই না? কিন্তু তুমি ভুল জায়গায় ভুল মানুষের সামনে সাহস দেখিয়েছ। কায়ান নিচু স্বরে বলল, এই কাজের চরম মূল্য দিতে হবে তোমায়। রাহি চোখ না নামিয়েই বলল, আমি মেয়ে, এই কারণ দেখিয়ে আমাকে দুর্বল ভাবার চেষ্টা একদম করবে না। ভয় পেয়ে আমি এই ইউনিফর্ম পরিনি। কায়ানের চোখে যেন ক্ষণিকের জন্য কিছু একটার ঝলক এলো, রাগ নাকি অন্য কিছু ঠিক বোঝা গেল না, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটা চাপা পড়ে গেল তার ঠান্ডা দৃষ্টির নিচে। এর মধ্যেই বাইরে দাঁড়ানো লোকটি আবার দরজা খুলে বলল, বস। কায়ান আর এক মুহূর্ত চোখটা বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিল, যেন রাগকে ভেতরে গিলে নিচ্ছে। তারপর ধীরে ধীরে রাহির হাত ছেড়ে দিয়ে সে পেছনে ফিরে দাঁড়ালো। তার কণ্ঠ এবার অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু সেই শান্ততার নিচে চাপা পড়ে থাকা ঝড়টা অনুভব করা যায়। রাহির সামনে সে আর কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে বেরিয়ে এসে সে সোজা পাথরের মতো দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে তাকালো। আরহান। দুই যমজ ভাই মুখোমুখি, একই মুখ, কিন্তু একটির চোখে জ্বলন্ত আলো, আরেকটির চোখে বিষাদ অন্ধকার। আরহান মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, তার চোখে থেমে থাকা বিস্ময়, কারণ মায়ের মুখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে কায়ানের দিকে। কায়ান চোখের ইশারায় ফাহিমা খাতুনের বিশ্বস্ত একজনকে ডাকলো, ডাক্তার আঞ্জুমান। তিনি কাছে যেতেই ফাহিমা খাতুন এক পলক আরহানের দিকে তাকালো, কিন্তু ফাহিমা খাতুনকে ডাক্তার আঞ্জুমান কৌশলে নিয়ে যেতে চাইল। ডাক্তার আঞ্জুমান ভেতরে যাওয়ার আগে আরহান বলে, দাঁড়াও, আগে অফিসার রাহি আসবে, তারপর। কায়ান ঠোঁট প্রসারিত করে ইশারা দিতেই তার লোকেরা ভেতর থেকে দুই বাহু ধরে রাহিকে নিয়ে আসলো। তারপর কায়ানের ইশারায় রাহিকে ছেড়ে দিতেই সে শক্ত করে রাহির হাতটা ধরে বলল, এখন তোমাকে ছেড়ে দিচ্ছি, এর মানে এই নয় যে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তাই প্রস্তুত থেকো, আবার দেখা হবে। রাহির চোখে এখনো আগুনের ঝলকানি। সে কোনো কিছু না বলে নিজের হাত ছাড়িয়ে নিল। আরহান এই দৃশ্যটি দেখে লক্ষ্য করল, দুজনের চোখে চোখে যেন অসমাপ্ত যুদ্ধ। তার আঁচ পেল। সে এগিয়ে এসে কায়ানের সামনে এসে দাঁড়ালো, তারপর রাহিকে গাড়িতে গিয়ে বসতে বলল। অবশেষে দুই ভাই মুখোমুখি, তবে আরহানের কিছুই যায় আসে না। আর নিজের ভাই একটা মাফিয়া ভাবতেই তার রাগ হচ্ছে। অস্বীকার করার উপায় নেই, কারণ প্রমাণ স্পষ্ট। রাহি নীরবে সেখান থেকে চলে আসে, কিন্তু দুই ভাইয়ের মধ্যে কি কথা হয়েছে সেটা তার অজানা। রাহির ভয় হচ্ছে কোনো অঘটন ঘটবে না তো। গাড়ির দরজায় শব্দে চমকে উঠল রাহি। আরহান ফিরে এসেছে, তার মুখ কঠিন, চোখে প্রচন্ড রাগের ঝিলিক। একটা গুমট স্তব্ধতা নিয়ে সে গাড়িতে উঠে বসল। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথেই গাড়িটা নরম গুঞ্জনে কেঁপে উঠল। রাহি ধীরে ধীরে পাশে বসল, কিছুক্ষণ চুপচাপ, তারপর একটু সাহস করে জিজ্ঞাসা করল, স্যার, কায়ান কি চাই, কিছু বলেছে? আরহান ঠান্ডা গলায় বলল, কিন্তু রাগটা যেন গলার প্রতিটি শব্দে ফুটে উঠছিল। বস্ত্রটা অন্য কারোর হয়ে খেলছে। চাই টাওয়ার ধসের তদন্তটা না হোক, এই মামলাটা যেন চিরতরে বন্ধ হয়ে যায়। রাহি চোখটা বড় বড় করে বলল, মানে কেসটা বন্ধ করে দিতে বলছে? না, সরাসরি বলেনি, চেয়েছে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে সেগুলো ওর হাতে তুলে দিতে। রাহি ধীরে ধীরে বলল, আর যদি না দেই? আরহানের চোখে আগুন, চোয়াল শক্ত হয়ে আছে। তাহলে তাদের সবাইকে টার্গেট করবে, এমনকি এশাকেও ছাড়বে না বলে হুমকি দিয়েছে। রাস্কেলটা ভেবেছে আমি ভয় পেয়ে যাব। 119 জন মানুষ, কর্মচারী, শ্রমিক, তাদের মৃত্যুকে ধামাচাপা দিতে চাই। শুধু একটা টাওয়ার ধসেই না, এটা এক একটা জীবনের ধ্বংস। আমি ওকে ছাড়ব না। রাহির গলা শুকিয়ে আসে, সে বলল, এর পেছনে নিশ্চয়ই বড় কেউ আছে। আরহান মাথা ঝাঁকিয়ে বলল, অবশ্যই আছে, অনেক আগে থেকেই এই তদন্তে বাধা পেয়ে আসছি।
কখনো কাগজ হারিয়ে যায়, কখনো সাক্ষীরা উধাও হয়ে যায়। এখন বুঝতে পারছি কেউ অনেক ওপরে বসে এই সব চালাচ্ছে। কিন্তু এবার আমি থামবো না। আমি এই নোংরা খেলার শেষ দেখে ছাড়বো। একটু থেমে রাহি নিচু স্বরে জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি আপনার মাকে কেন ফেরত দিলেন? উনি তো আপনারও মা। আরহান চোখটা বন্ধ করে এক মুহূর্তে সব আবেগ গিলে ফেলল। তারপর গলা নিচু করে বলল, আমি চাই না আমার কারণে আর কারোর কোনো ক্ষতি হোক। আমি আর কাউকে বিপদে ফেলতেও চাই না। এমনিতেই ঈশা আমার জন্য। কথা শেষ না করে থেমে গেল সে। গলার কাছে কিছু আটকে আছে যেন। তারপর ভাঙা কণ্ঠে বলল, এশা আমার কারণে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমি না থাকলে কায়ান ওকে কিডন্যাপ করতো না। না আজ ওকে এইভাবে অচেতন অবস্থায় দেখতে হতো। ওর প্রাণ ঝুঁকিতে পড়েছে শুধুমাত্র আমার জন্যে। রাহি আর কিছুই বলল না, চুপচাপ বসে রইল আরহানের পাশে। তার চোখে পড়ল জানালার বাহিরে। গাড়ি যেন পুলিশ স্টেশনের দিকে এগিয়ে অন্য কোথাও যাচ্ছে। একটু পরেই সে বুঝতে পারল গাড়িটা যাচ্ছে হাসপাতালে। কিন্তু কেন? প্রশ্নটা গলার কাছে এলেও সে কিছুই বলল না, শুধু অপেক্ষা করতে লাগলো। হাসপাতালে পৌঁছে নিজের প্রশ্নের জবাবটা সে নিজেই খুঁজে পেল। আরহান তখনই সিঁড়ি বেয়ে উঠে গেল। রাহি কিছু না বলেই পেছনে পেছনে অনুসরণ করলো। একটা নির্দিষ্ট কেবিনের সামনে এসে থেমে গেল আরহান। কাচের গ্লাসে চোখ আটকে গেল তার। ভেতরে এশা চুপচাপ বসে আছে, পাশে তার বাবা মা। এশার মুখটা রাগে ফোলা। বাবা মা তাকে ফল খাওয়াতে চাইছে আর সে মুখ ঘুরিয়ে বসে আছে, একেবারে বাচ্চা মেয়ের মতো। রাহি ধীরে ধীরে আরহানের পাশে এসে দাঁড়ালো। আরহান যেন সময়ের ফ্রেমে আটকে আছে, চোখ তার কেবিনে, মুখে একরাশ দায়িত্ব আর অপরাধ বোধ। রাহি নিচু স্বরে বলল, এরপর আমাদের প্ল্যান কি? সেটা তোমাকে পরে জানিয়ে দেওয়া হবে। এখন থেকে এশার দায়িত্ব তোমার। তুমি 24 ঘন্টা এশার সাথে থাকবে, ওকে নিজের চোখে চোখে রাখবে আর প্রতিনিয়ত আমাকে খবর পৌঁছাবে। আমার অনুমতি ছাড়া এশা কোথাও যাবে না। এশা চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, কি? আমাকে পাহারা দিতে তোমাকে পাঠিয়েছে? রাহি হালকা হেসে মাথা নাড়ালো, যেন আগে থেকেই এমন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল। সে শান্ত স্বরে বলল, বাবা মা ভাই সবাইকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন শুধু আমি এখানে আছি। এশার চোখে যেন আগুন জ্বলে উঠল। আরহান নিজের আসার প্রয়োজন বোধ করেনি, অথচ এই অফিসারকে পাঠিয়ে দিয়েছে পাহারা দিতে। একবার এসে দেখে যাওয়াটা কি যথেষ্ট মনে হলো না তার কাছে? রাগে ফুঁসতে ফুঁসতে ঈশা নিজেকে কোনো মতে সংযত রাখলো। তারপর ঠান্ডা গলায় বলল, আর যে পাঠিয়েছে সে এখন কোথায়? রাহি হালকা হাসি মুখে চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আরহান স্যার। তিনি এখন একটু ব্যস্ত আছেন। কার সঙ্গে ব্যস্ত? বলেই থমকে গেল এশা। নিজেই বুঝতে পারলো এই প্রশ্নটা ঠিকভাবে বলা হয়নি। একটা ছোট্ট কাশি দিয়ে নিজেকে সামলে নিল। তারপর দ্রুত সুর পাল্টে বলল, না মানে উনি কিসে ব্যস্ত আছেন? রাহি হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখে একরাশ ক্লান্তি। আমি কিভাবে জানবো এশা? শান্ত গলায় বলল সে। উনি আমার অনেক সিনিয়র। উনি কি করছেন, কাদের সঙ্গে আছেন, সেটা আমাকে বলবে না? এশা দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে রইল। রাত এখন অনেক। এই সময়েও কি এমন ব্যস্ততা? আরহান প্রায় রাতের বেলায় বাইরে থাকে। মাথার মধ্যে হঠাৎ একটা প্রশ্ন ঘুরে উঠল, তার কোনো প্রেমিকা নেই তো? নিজেকেই প্রশ্ন করছিল, কিন্তু যেন মনের ভেতর থেকে আরেকটা সত্তা গর্জে উঠল, না থাকার কি আছে? এই বয়সে প্রেমিকা থাকবে না তো কি থাকবে? কি মনে আছে নাকি মনে নেই কিভাবে তোর হাতটা সরিয়ে নিতে বলেছিল? নিশ্চয়ই আরহান নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে রাত কাটিয়ে বেড়াচ্ছে, আর তুই এখানে বসে কি আশা করে বসে আছিস সে তোকে দেখতে আসবে? নিজে নিজেই এই সব চিন্তা করে এশার মাথায় যেন আরো রক্ত উঠে গেল। তার দৃষ্টি গিয়ে পড়ল পাশে বসে থাকা রাহির দিকে। রাহির পরনে অফিসার ইউনিফর্ম, গম্ভীর আত্মবিশ্বাসী, আর তাকে লাগছে যেন অসম্ভব স্মার্ট ও রূপবতী। এশা নিজের দিকে তাকালো।
হাসপাতালের রোগীর পোশাক গায়ে তার চেহারাটা যেন আরো বিবর্ণ লাগছে। মনে হলো ডায়রিয়ার রোগী ছাড়া আর কিছুই নয়। হাত তুলে চুলগুলো আঙ্গুল চালাতে বুঝতে পারলো চেহারা তো দূরের কথা, চুলটাও এলোমেলো। এশা কেবিনের বেড থেকে নেমে ভেতরে পায়চারি শুরু করলো অস্থির উত্তেজিত পায়ে। রাহি একবার ভুরু কুঁচকে তার দিকে তাকালো, তবে কিছু না বলেই পরেক্ষণেই চোখ নামিয়ে নিল নিজের মোবাইলের স্ক্রিনে, ব্যস্ত হয়ে পড়লো অন্য কিছুতে। এশা জানে ব্যাপারটা ঠিক না, কিন্তু তার আরহানকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, অথচ আরহান তাকে একবারও দেখতে এলো না। এশার মনটা খারাপ হয়ে গেল। এশা চুপচাপ নিজের বেডে কিছুক্ষণ বসে থেকে মন খারাপ করে শুয়ে পড়ল। গভীর রাত ৩টা। রাহির চোখে ক্লান্তি নেমে এসেছে, কিন্তু হঠাৎ তার ফোনটা কেঁপে উঠল। ফোনে হাত নিয়ে তার চোখে বড় বড় হয়ে গেল। রাহি কলটা রিসিভ করে বলল, স্যার। আরহান ইজি চেয়ারে মাথা এলিয়ে দিয়ে বলল, ওখানে সবকিছু ঠিক আছে? সন্দেহজনক কিছু দেখেছো কি? না, সন্দেহজনক কিছুই পাইনি। রুমের বাইরেও দুজন সিকিউরিটি রেখেছে। রাহি নিচু স্বরেই বলল, হুম। আর আরহান একটু থেমে তারপর বলল, এশা এখন কেমন আছে? জি স্যার, ভালো। একটু আগেই ঘুমিয়ে পড়েছে, আর কালকেই হয়তো ডিসচার্জ করে দিবে। আরহান মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ফোনটা কেটে দিল। ইজি চেয়ারে গা হেলিয়ে দিল সে। চারপাশে নীরবতা, অথচ ভেতরে এক অদৃশ্য ঝড়। নিয়তি যেন এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে তার সঙ্গে। যাদের সবচেয়ে আপন ভেবেছিল, যাদের জন্য জীবন দিতে পিছপা হতো না, আজ তাদের সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। আর যাকে শত্রু জেনে তার প্রাণ নিতে একটুও দ্বিধা করতো না, সেই নাকি তার আপন ভাই। আর তার গর্ভধারিণী মা, তিনি যাকে জন্ম দিয়েছিলেন, আজ তিনি মানসিক ভারসাম্যহীন। আর বাবা, তার মৃত্যুর রিপোর্ট এখনো আরহানের হাতেই। তাতে লেখা সন্ত্রাসীদের ছুরির আঘাতে মৃত্যু। অথচ সেই সব সন্ত্রাসের পেছনে দাঁড়িয়ে আছে কে? তারই সন্তান কায়ান। নিজের রক্ত, নিজের ছায়া, আজ দেশের সবচেয়ে বড় অপরাধী। আরহান চোখটা বন্ধ করে ফেলেছিল। এক মুহূর্তের নিস্তব্ধতায় যেন নিজের সঙ্গে যুদ্ধ করছিল সে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। চোখ মেলেই সে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটি ছবি। রাহি পাঠিয়েছে। এশা ঘুমিয়ে আছে, শান্ত মুখে, নিঃশব্দ নিদ্রায় আচ্ছন্ন। ছবির নিচে রাহি ছোট্ট করে লিখেছে, রিপোর্ট ডান। আরহানের ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসির রেখা খেলে গেল, যা অস্পষ্ট কিন্তু গভীর। সে ছবিটা জুম করে দেখল এশার মুখটা কতটা নিষ্পাপ লাগছে। কেন জানি না, ছবিটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরকার যন্ত্রণাময় জ্বালাময় আগুনটাই এক ফোঁটা শীতল ছায়া পড়ল। পরের দিন এশা তৈরি হয়ে বসে আছে। কিছুক্ষণ পরেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। গায়ে হালকা রঙের কুর্তি, মুখের নিঃশব্দ প্রশান্তি, তবুও চোখে মুখে সেই চিরচেনা হাসিটা নেই। তার ভেতরে কোথাও একটা চাপা অস্বস্তি কাজ করছে। বাইরে করিডোরে এশার ভাই একজন ডাক্তারের সঙ্গে নিচু স্বরে কথা বলছেন। ঠিক তখনই সেখানে পৌঁছালো আরহান। দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হলো। এশার ভাই জানালেন, আমি সত্যি খুব দুশ্চিন্তায় আছি। এশা আমার একমাত্র বোন, ওকে আর কোনো বিপদে দেখতে চায় না। আরহান মাথা নাড়ালো, তার চোখে অনড় প্রত্যয়। আপনার চিন্তা করার কিছুই নেই, আমি কথা দিচ্ছি এইরকম ঘটনা আর কোনো দিনও ঘটবে না। এশার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব এখন আমার ওপর। বাইরের কথোপকথন শেষে আরহান কেবিনে ঢুকতেই চোখে পড়ল এশা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছায়া। আরহানের উপস্থিতি টের পেয়ে রাহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং কোনো কথা না বলে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। আরহান নীরবে এশার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর পা ফেলার শব্দে হঠাৎই এশা ঘুরে তাকালো, চোখে বিস্ময়ের ছাপ। মুহূর্তের জন্য যেন বিশ্বাস করতেই পারছিল না সে। এক পলক তাকিয়ে রইল এশা আরহানের দিকে, তারপর দৃষ্টি সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? আরহানের কণ্ঠে চাপা দৃঢ়তা, আমার ইচ্ছে।
তবে সেই স্পষ্ট বুঝতে পারলো এশার কণ্ঠে জমে থাকা রাগ। এশা ভুরু কুচকে তাকালো তার দিকে, তারপর ক্ষেপে গিয়ে বলে উঠল, শুনুন, আপনার আমাকে নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আর হ্যাঁ, অফিসার রাহিকেও আর আমার সঙ্গে পাঠানোর দরকার নেই। আমাকে নিয়ে আপনাকে এত না ভাবলেও চলবে। আরহান একটু ঝুঁকে তার চোখে চোখ রেখে চুপচাপ বলে, আচ্ছা, তোমার কথা শুনতে হবে আমাকে? এশা একটুও পিছু হটল না, ঠান্ডা অথচ দৃঢ় গলায় জবাব দিল, হ্যাঁ, শুনতে হবে। আরহান এবার ধীরে ধীরে দেওয়ালের দুপাশে হাত রেখে এশাকে ঘিরে ধরল, তার মুখ এশার মুখের একদম কাছে, চোখের তীব্রতা, দৃঢ়তা। তাহলে শোনো, সে গম্ভীর স্বরেই বলল, তুমি অফিসার রাহিকে সাথে নিতে চাও না? ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে আমার বাড়ি, আমার রুমে থাকবে তুমি। এই শহরে এর চেয়ে নিরাপদ জায়গা আর একটাও নেই। আপনার রুমে কেন থাকবো আমি? এশার কণ্ঠে রাগে কাঁপছে, গাল দুটো লাল হয়ে উঠেছে বিব্রততায়। আরহান আরো একটু ঝুঁকে এলো, দুজনের মাঝখানে থাকা ছোট্ট ব্যবধানটুকুও যেন হারিয়ে গেল। আরহান চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, কারণ ওটাই এখন তোমার একমাত্র নিরাপদ আশ্রয়। এশা ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিতে আসলো, কিন্তু গলা ঝাঁকিয়ে বলল, ফালতু কথা বলবেন না, সরুন সামনে থেকে। যদি আমার কথা না শোনো তাহলে তুলে নিয়ে যাব, বুঝেছো? আরহান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। এশা ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপ করলো, গোন্ডামিও দেখি বেশ ভালোই পারেন আপনি। আরহানের ঠোঁটে হালকা একরকম হাসি খেলে গেল, শুধু গুন্ডামি না, আরো অনেক কিছুই পারি। আর তুমি যদি সেগুলো দেখতে না চাও তাহলে আমার কথা মতো চলা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। সে আরো বলল, এখন থেকে আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। এশা চোখ বড় বড় করে তাকালো তার দিকে, কণ্ঠে রাগ আর বিস্ময়ের মিশ্রণ। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, করছি, প্রয়োজন হলে আরো করব। আরহানের কণ্ঠ নির্লিপ্ত। আপনি একটা আপনি একটা অসহ্য মানুষ। বলেই আরহানের হাতটা সরিয়ে এশা হনহনিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। আরহানের ঠোঁট চেপে হালকা হাসলো। হাসপাতাল থেকে এশাদের বাড়িতে ফেরার সময় আরহান ইচ্ছা করে এশার ভাই আর রাহিকে অন্য গাড়িতে পাঠিয়ে দিল। এশা মুখ গম্ভীর করে আরহানের গাড়িতে বসলো। আরহান ড্রাইভারের সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো, তার দৃষ্টি পুরোটা সময় রাস্তার দিকে স্থির। কিন্তু এই নিঃশব্দ সফর ধীরে ধীরে অসহ্য হয়ে উঠল এশার কাছে। তার মাথায় দুষ্টু একটা বুদ্ধি খেলে গেল। সে গাড়ির মিডিয়া সিস্টেম হাতে বাড়িয়ে প্লে বাটনটা চাপ দিল। এক মুহূর্তে ভেসে উঠল উচ্চ শব্দে একটা পপ গান। আরহান রীতিমতো চমকে তাকালো, এটা কি করলে তুমি? এসা ভাবলেশহীন গলায় জবাব দিল, দেখতে পাচ্ছেন না গান শুনছি। আরহান দাঁতে দাঁত চেপে গাড়ি ব্রেক করলো, গানটা বন্ধ করে শক্ত গলায় বলল, আর ইউ ক্রেজি এশা? এটা আরহান আহমেদের গাড়ি। এই গাড়ির রাস্তায় দেখলে ক্রিমিনালদের বুক কেঁপে ওঠে, আর তুমি কি না? এশা চোখ সরিয়ে আরহানের দিকে চোখ রেখে বলল, আপনার গাড়ি হয়েছে তো কি হয়েছে, প্লে বাটন আছে মানেই তো গান শোনার অনুমতি আছে। আপনার গাড়ি দেখে যদি ক্রিমিনালদের বুক কাঁপে, তাহলে এই গাড়িতে গান বাজলে ওরা নাচতে নাচতে পালাবে। আরহান চোখ কুঁচকে তাকালো, এশা, আমি কিন্তু সিরিয়াস। এশা কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, সেটা আপনাকে আলাদা করে বলতে হবে না। আমার তো মনেই হয় জন্মের সময়ও মুখটা সিরিয়াস রেখেই জন্মেছিলেন। আরহান এবার ঠান্ডা স্বরেই বলল, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বলছো? এশা বিরক্ত চোখে তাকিয়ে বলল, বললে বলছি, আর এই গাড়িতে গান চলবে, বুঝেছেন? কখনোই না। আরহানের গলা দৃঢ়। এশা তৎক্ষণাৎই দরজার হাতলে হাত রাখলো, ঠিক আছে, তাহলে আপনি একাই যান, আমি আপনার সাথে যাচ্ছি না। আরহান সাথে সাথে নিজের সিট বেল্টটা খুলে হাত বাড়িয়ে গাড়ির দরজাটা ধরলো। আমাকে একদম রাগিয়ে দিবে না, খুব সাহস দেখাতে ইচ্ছে করছে তাই না? চুপচাপ বসে থাকো, নয়তো হাত পা বেঁধে নিয়ে যাব। আরহানের ধমকে এশা গাল ফুলিয়ে রইল। সে আর কোনো কথাও পর্যন্ত বলল না। ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠতেই আরহান গাড়ি থামালো।
এক পলক এশার দিকে তাকিয়ে সে জানালার বাহিরে চোখ ফেরালো। ফুটপথের ধারে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট মেয়ে, হাতে বেলি ফুলের মালা, চোখে সরলতা আর মুখে ক্লান্তির রেখা। আরহান চুপি চুপি হাত ইশারায় মেয়েটিকে ডাকলো। মেয়েটি ছোট ছোট পা ফেলে কাছে এলো। জানালার পাশে দাঁড়াতেই আরহান পকেট থেকে একটা নোট বের করে মেয়েটির হাতে দিল। তারপর নিঃশব্দে এশার দিকে ইশারা করলো ওর জন্য। এশা তখন আনমনেই বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ মেয়েটির সামনে এসে দাঁড়াতেই সে একটু চমকে তাকালো। শিশুটি নিষ্পাপ চোখে একগাল হেসে ঈশার কোলে বেলি ফুলের মালাটা রাখলো। তারপর যেন বাতাসের মতো হালকা পায়ে দৌড় দিয়ে দূরে সরে গেল। এশা কিছুক্ষণ চুপ করে মালাটার দিকে তাকিয়ে রইল। মুখের কোণে ধীরে ধীরে এক কোমল হাসি ফুটে উঠল। নিঃশব্দে যেন অভিমানের বরফ একটু গলে গেল। কায়ান মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। ফাহিমা খাতুন ধীরে ধীরে ছেলের চুল হাত বুলিয়ে দিচ্ছেন। মুখে ফুটে আছে শান্ত এক প্রশান্তি। তিনি আপন মনে গল্প করে যাচ্ছেন, কখনো হাসির, কখনো স্মৃতির, কখনো বা দুঃখের। তুই এত দুষ্টুমি করিস কেন বলতো? মৃদু হেসে বললেন তিনি। তোর বড় ভাই তো এখন এসে গেছে, বেশি দুষ্টুমি করলে কিন্তু ও খুব রেগে যাবে। চোখটা বন্ধ রেখেই কায়ান মুখ বাঁকিয়ে বলল, তোমার বড় ছেলেকে আমি খুব ভয় পাই মনে হচ্ছে। ফাহিমা খাতুন হালকা ভোর কুচকে বলেন, একদম ওকে রাগিয়ে দিবি না। দেখিস না তোকে নিয়ে রাগ করে, আমার সাথে দেখা করতেও আসেনি সে। কায়ানের গলায় তিরিক্ষির সুর। তোমার বড় ছেলে একটা স্বার্থপর, সে তোমাকে ভালোবাসে না। ভালোবাসলে আমার কাছে তোমাকে রেখে যেত না, নিজের কাছেই রাখতো। ফাহিমা খাতুনের মুখে ছায়া নামে। কায়ানের দিকে তাকিয়ে ধীরে বলেন, এই সব কথা বলিস না, তোর ভাইটা অনেক অভিমানী, সে ঠিকই আসবে আমাকে দেখতে। কায়ান চোখ মেলে মায়ের দিকে তাকালো, কণ্ঠে দৃঢ় স্নেহ। যত কিছুই বলো, আমার থেকে কেউ তোমাকে এতটাও ভালোবাসে না মা। এই বলে সে মায়ের কপালে একটা চুমু এঁকে দিল, নরম আর মমতাময়। তারপর ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে ক্লান্ত কণ্ঠে গল্প বলতে বলতে নিঃশব্দে তিনিও ঘুমিয়ে পড়লেন। কায়ান চুপচাপ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল, চোখে গভীর এক ভালোবাসা আর কোথাও যেন চাপা একটা যন্ত্রণা। কায়ান মোবাইলে হঠাৎ একটি মেসেজ ভেসে উঠল। স্ক্রিনের দিকে চোখ যেতেই তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে গেল, অন্তর্দৃষ্টি মিশ্রিত এক হাসি। সে ধীরে ধীরে ফোনটা পকেটে রাখলো। তারপর কোনো তাড়াহুড়ো না করেই রুমের দরজাটা খুলে বেরিয়ে এলো। বাড়ির সামনে থামতেই গাড়ি এশা হনহনিয়ে দরজা খুলে নেমে যাচ্ছিল। আরহান জানালার কাছ নামিয়ে একাধিকবার ডাকলো, এশা, এশা দাঁড়াও। কিন্তু এশা সাড়া না দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো। বাধ্য হয়ে আরহান গাড়ি থেকে নেমে এসে এক ঝটকায় তার হাতটা ধরে ফেলল। আমার হাত ছাড়ুন, এশা শান্ত গলায় বলল। আরহান কোনো জবাব না দিয়ে তার কবজিতে এক অদ্ভুত ধাতব ব্রেসলেট পরিয়ে দিল। সাদামাটা দেখতে হলেও মাঝখানে ছোট্ট একটি লাল বিন্দু নিয়মিত আলো দিচ্ছিল, জ্বলছে নিঃশব্দে। এটা কি? এশা চমকে উঠে জিজ্ঞাসা করলো। আরহান ঠান্ডা স্থির গলায় বলল, ভুলেও এই ব্রেসলেটটা খুলতে যাবার চেষ্টা করবে না। খুলতে চাইলে সরাসরি আমার ফোনে অ্যালার্ম যাবে, আমি সঙ্গে সঙ্গে বুঝে যাব তুমি কোথায় আছো, কি করছো। এশার মুখ সাদা হয়ে গেল। এটা কেমন কথা? আপনি আমার উপরে নজরদারি করবেন? আরহান তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আমি নজরদারি করছি না, নিরাপত্তা নিশ্চিত করছি। তুমি যদি বিপদে পড়ো আমি যেন সময় মতো জানতে পারি, এটা সেই জন্যই। নিরাপত্তার জন্য আমার রুম পর্যন্ত পাহারা বসিয়েছেন, আর কি করা দরকার বলো? এইটা খুলে বলছি। এসা বিরক্তির কণ্ঠে হাত উঁচিয়ে ব্রেসলেটটা দেখালো। আরহান ঠান্ডা গলায় জবাব দিল, অযথা চেষ্টা করো না, এটা আমি ছাড়া কেউ খুলতে পারবে না, তুমিও না। আমি এটা পরবো না, এটা একদম অসহ্য, এসা গলা তুলে বলল। আরহান চোখটা সরু করে কঠিন গলায় জবাব দিল, তোমার পছন্দ অপছন্দ এখন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি যেন নিরাপদে থাকো, আর তার জন্য যা করতে হয় আমি করব। এসা কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল,
চোখে রাগ ও হতাশা। তারপর কাঁধ ঝাঁকিয়ে মুখ ফিরিয়ে বাড়ির ভেতরে ঢুকে কঠিন শব্দে দরজাটা বন্ধ করে দিল। আমি সিদ্ধান্ত নিয়েছি, এশার বিয়ে দিব। নিজের ভাইয়ের মুখে এই কথাটা শুনে এশা থমকে দাঁড়িয়ে গেল। সে তখন তার ভাইয়ের রুমের বাইরে। ভেতর থেকে ভেসে এলো আরো কিছু কথা। আমার কাছে একটা ভালো ছেলে আছে, নাম নিহাদ। ছেলের ভাই আমার বন্ধু। নিহাদ জার্মানি থেকে গ্রাজুয়েশন শেষ করে বড় একটা কোম্পানিতে চাকরিও পেয়েছে। বাবা মায়ের অনুরোধে দেশে ফিরেছে 1 মাসের ছুটিতে। এখন বিয়ে করে আবারও চলে যাবে। এশা কৌতূহলে উকি দিয়ে রুমের ভেতরে তাকালো। ভেতরে দাঁড়িয়ে আছে আরহান, কিন্তু তার ভাই কেন এই কথাগুলো আরহানকে বলছে? এশার বুকের ভেতর কেমন যেন হালকা ধাক্কা লাগলো। এশা নিশ্চুপে এক পাশে দাঁড়িয়ে সব শুনছে। রুমের ভেতরে আরহান বলল, এই মুহূর্তে বিয়ে? এশার ভাই নিশ্চিত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, যত দ্রুত সম্ভব। বিয়ের পর নিহাদ ওকে জার্মানি নিয়ে চলে যাবে। এইখানে থাকলে কায়ান আবারও ওর ক্ষতি করতে চাইবে। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। এশার ভাইয়ের কথায় চুপ করে রইল আরহান। একটুখানি দ্বিধা জাগলো তার মনে। তার ইচ্ছে হলো বলে, আমি এশার খেয়াল রাখবো, কিন্তু কথাটা তার ঠোঁট পর্যন্ত এসেও আটকে গেল। সে যেন নিজের সঙ্গে নিজেই একটা কঠিন যুদ্ধে বলছে। আমি কি এটা বলার জন্য ডেকেছেন? শান্ত গলায় প্রশ্ন করলো আরহান। হ্যাঁ অফিসার, আমি জানি আপনি ব্যস্ত মানুষ, তবু আমি চাই আপনি ছেলেটার সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখেন। আপনাদের তো অনেক সোর্স আছে। আমি আর এশাকে কোনো বিপদে ফেলতে চাই না। আরহান মাথা নেড়ে উঠে দাঁড়ালো। ঠান্ডা স্বরে বলল, আচ্ছা, আমি ব্যাপারটা দেখব। এটুকু শুনেই এশা আর দাঁড়াতে পারল না। হনহন করে নিজের রুমে ফিরে এলো। তারপর কিছুক্ষণ পায়চারি করে রাহিকে বলল, তোমাকে মা খুঁজছে, একবার নিচে গিয়ে দেখো তো কি কারণে রাখছে। রাহি একটু অবাক হয়ে তাকালো তার দিকে। এশার মা তাকে ডাকবে কেন? তবুও সে কিছু না বলে মাথা নেড়ে সোফা থেকে উঠে নিচে নেমে গেল। রাহি নিচ থেকে ঘুরে ওপরে উঠে আসছিল। কই, তাকে তো কেউ ডাকেনি, তাহলে এশা তাকে মিথ্যা বলল কেন? মনে মনে প্রশ্ন করতে সে কিছুটা বিরক্ত হয়ে গেল। তার হাতে একটা গ্লাস ঠান্ডা পানির। পানির গ্লাসটা হাতে নিয়ে সে ধীরে ধীরে এশার রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়ালো। আরহান ঠিক তখনই এশার ভাইয়ের রুম থেকে বেরিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে এগোচ্ছে। আর সিঁড়ির মুখেই এশার রুম। আরহান যখন ঠিক এশার দরজার সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ এশা হাত বাড়িয়ে তাকে নিজের রুমে টেনে নিল। তারপর এক মুহূর্তের মধ্যে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। রাহি হতবাক। তার হাতের গ্লাসটা ধপাস করে মেঝেতে পড়ে গেল। ঠান্ডা পানির সাথে কাঁচটাও এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল সারা ফ্লোরে। নিজের চোখকে রাহি একদম বিশ্বাস করতে পারছে না। এদিকে কাঁচ ভাঙার শব্দে এশার ভাই হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এলেন। চোখ গেল সোজা মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা গ্লাস আর পানির দিকে। ঠিক আছে অফিসার, চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। তারপর বলেন, আমি লোক পাঠাচ্ছি, জায়গাটা পরিষ্কার করে ফেলবে। রাহি ভয়ে গিলে ফেললো একটা ঢোক। তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সে চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু ঠিক তখনই এশার ভাইয়ের চোখ আটকে গেল সামনে। এশার রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন দরজার দিকে। তার ভুরু কুঁচকে গেল। এই সময়ে দরজা বন্ধ কেন? এশা তো সাধারণত দরজা খোলা রাখে। তার চিন্তার রেখা ফুটে উঠল কপালে। রাহির বুক ধুকধুক করতে লাগলো। ঠিক এই ভয়টাই সে পাচ্ছিল। এখন যদি তিনি কিছু জিজ্ঞাসা করেন, সে কি বলবে? রাহির জিভ শুকিয়ে কাঠ, মুখে এক ফোঁটাও শব্দ নেই। হঠাৎ এশা কোনো কথা না বলে এক ঝটকায় আরহানের হাত ধরে তাকে নিজের রুমে টেনে নিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে আরহান সম্পূর্ণ হতবাক হয়ে গেল। এশা, হোয়াট দ্য হেল! তার কণ্ঠে বিস্ময় আর প্রশ্ন একসাথে জড়িয়ে গেল। কিন্তু এশা কোনো উত্তর দিল না। চুপচাপ গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। দরজা ক্লিক শব্দটা ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলল। তারপর সে ঘুরে দাঁড়ালো। তার চোখে এক অচেনা রাগ, অভিমান আর দৃঢ়তা। আরহান হতবাক চোখে তাকিয়ে বলল, তুমি দরজাটা লক করলে কেন? এশা ধীরে ধীরে এগিয়ে এসে কঠিন গলায় বলল, আপনার শ্লীলতা হানির চেষ্টা করব, সেই জন্য।
এই কথা বলে সে হঠাৎ দুই হাত ঠেলে আরহানের বিছানার ওপরে ফেলে দিল। আরহান অপ্রস্তুতভাবে বিছানার উপরে পড়ে গিয়ে এক মুহূর্তের জন্য একেবারে হতবাক হয়ে গেল। ঘটনা এত দ্রুত ঘটেছে যে সে বুঝে উঠতে পারছে না এশার এই আচরণে সে অবাক নাকি মুগ্ধ। তার চোখে বিস্ময় জমে উঠেছে ধীরে ধীরে, কিন্তু সে বিস্ময় চরমে পৌঁছালো যখন এশা তার গায়ের ওপর জায়গা করে নিল চোখে চোখ রেখে। আরহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। একটি মুহূর্ত দুজনের চোখে চোখ রেখে স্থির। কি করছো এইসব? মাথা ঠিক আছে তোমার? আরহান বিস্ময়ে এশার উদ্গ্রীব চোখের দিকে তাকিয়ে বলল। এশা কঠিন গলায় জবাব দিল, আমার মাথা একদমই ঠিক আছে, কিন্তু আপনি আপনি কি করছেন এখানে? আমার বিয়ে ঠিক করতে এসেছেন? এশার কণ্ঠ যেন কাঁপছিল। আরহান এতক্ষণে বুঝতে পারছে এশার আচরণের কারণ। তার মনে এশার সব তার মানে এশার সব জেনে গেছে। আরহান আর এক মুহূর্তের জন্য চুপ করে গেল। মনে এক কঠিন লড়াই। সে কি করবে? এই মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, নাকি নিজের মনকে শান্ত করে এখান থেকে সরে যাবে? এশা এতটাই কাছাকাছি, তার গায়ের স্পর্শে আরহানের শরীরের শিহরণ দিয়ে উঠল। একটা ঘোরের মতো অনুভূতি তাকে ঘিরে ধরল। সে চোখটা বন্ধ করে ফেলল। নিজের সংযমটা ধীরে ধীরে ফসকে যাচ্ছে। আমার ওপর থেকে সরে দাঁড়াও, আরহান দৃঢ় স্বরে বলল। তারপর তোমার কথা শুনবো। এশা এক চুলও নড়ল না। ঠোঁট শক্ত করে বলল, না, আমি সরব না। আর এই বিয়েটাও আমি করব না। আর আপনি আপনি আমার ভাইকে বলবেন ছেলেটা ঠিক না। বলবেন সে নেশাখোর। আরহান ভুরু কুঁচকে তাকালো তার দিকে। কেন? যদি ছেলেটা ভালো হয় তাহলে আমি মিথ্যা কেন বলবো? এশার কণ্ঠে ছিল চূড়ান্ত জেদ। কারণ আমি বলেছি তাই বলবেন। আর যদি না বলেন? আরহান খেয়াল করলো তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। সে চাপা কণ্ঠে ভেতর থেকে ফেটে পড়ার মতো স্বরে বলল, এসা সরো বলছি, নয়তো আমি এমন কিছু করে ফেলবো যা আমাকে মুহূর্তে ধ্বংস করে দেবে। সংযম আর আকাঙ্ক্ষার মাঝে দিশেহারা আরহান। আরহান আর সহ্য করতে পারল না। সেই সাথে সাথে এশার দুই হাত ধরে তাকে বিছানার সাথে চেপে ধরে বলল, তুমি কি বুঝতে পারছো না তুমি আমার সাথে ঠিক কি করছো? এশা ঘন ঘন নিঃশ্বাস ফেলে জবাব দিল, মানে? আরহানের দৃষ্টি এশার ঠোঁটের দিকে রেখে বলল, মানে আমাকে নিজের ঘরে আটকে রাখার ভুল আর কোনোদিনও করবে না, নয়তো এর শাস্তি কঠিন হবে। কিন্তু ভুল তো করেই ফেলেছি। এশার কণ্ঠে মিশ্র অনুভূতি নিয়ে প্রশ্ন করলো। আরহানের মনের কথা তার জানতেই হবে। শেষ চেষ্টা সে করবে। এশা ধীরে ধীরে আরহানের কানের কাছে এসে বলল, এবার এই ভুলের শাস্তি কি? এশার গলায় আরহানের ভারী নিঃশ্বাস পড়তেই লাগলো। তার বুকের ওঠা নামা দেখে আরহানের সংযম যেন একেবারেই ফসকে যাচ্ছে। আরহান ঝুঁকে একদম এশার মুখের কাছাকাছি চলে এলো। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ল। এশার বড় ভাই তারা ডাকছে, এশা! আরহান যেন এক ধাক্কায় নিজের ঘোর থেকে জেগে উঠল। তার দৃষ্টির মধ্যে অনুতাপের ছায়া। সে আসলে কি করতে যাচ্ছিল এভাবে এতটা কাছে গিয়ে? আরহান হঠাৎ করে পেছনে সরে আসলো, কিন্তু এশা থামলালো তাকে। আরহানের শার্টের কলার আঁকড়ে ধরে তাকে শক্ত করে নিজের দিকে টেনে ধরলো। এশার সংস্পর্শে ছিল প্রশ্নের ঝড়। আরহান কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এশার হাতের দিকে। তারপর ধীরে ধীরে দৃষ্টি তুলে তাকালো এশার চোখে। চাওয়ার আর না পাওয়ার মাঝে সেই তীক্ষ্ণ সীমায় দাঁড়িয়ে আছে সে। এশা, স্টপ ইট! ঠিক তখনই ঠক 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 দরজায় আবারও কড়া নড়ল। আরহান আবার দরজার দিকে তাকালো, আর সেই মুহূর্তে এশার ভেতরের সমস্ত সহ্য শক্তি ভেঙে পড়ল। সে নিঃশব্দে এক ধাপ এগিয়ে এসে একদম আরহানের গলার কাছে মুখ এনে রাখলো। তারপর নিজের সমস্ত অভিমান, ক্ষোভ আর যন্ত্রণার এক অনুচ্চারিত উত্তর বসিয়ে দিল তার উষ্ণ ত্বকে। আরহানের নিঃশ্বাস আটকে এলো। সে ঠোঁট কামড়ে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। চোখ বুজে নিজের ভেতরের দাবানল চাপা দিতে চাইছে। কারণ সে জানে এই মুহূর্তে যদি সে এশাকে স্পর্শ করে সে নিজেকে আর থামাতে পারবে না।
এক মুহূর্ত পর এশা ধীরে ধীরে আরহানের কাছ থেকে সরে এলো। তার দৃষ্টি স্থির হয়ে গেল আরহানের গলায়। সাদা গলায় লালচে ছাপ। এশার অভিমানীর দাগ স্পষ্ট ফুটে উঠেছে। দাগটা দেখে এশার চোখে পরক্ষণেই কঠিন হয়ে উঠল। সে চোখ তুলে তাকালো, আরহানের দিকে তাকালো। চোখে তীব্র রাগ, অভিমান আর অপমান। আরহান চুপচাপ তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। হঠাৎ এশা এক ধাক্কায় ঠেলে দিল আরহানকে। সে ভারসাম্য হারিয়ে বিছানার এক পাশে গড়িয়ে পড়ল। এশা উঠে বসলো, গা সোজা করে, মাথা উঁচু করে। তারপর সে আর চোখে তাকিয়ে বলল, ভিতর ডিম। শব্দগুলো ছিল ছোট, কিন্তু তার তীক্ষ্ণতা অনেক। এশা নিজেও বুঝে উঠতে পারছে না তার মধ্যে কি আছে, সে কেন এমন আচরণ করছে, কিন্তু মনে হচ্ছে এই মানুষটার উপর তার একরকম অধিকার আছে বলেই হয়তো সে এই রকমটা করছে। ঠিক তখনই দরজায় আবারও টোকা পড়ল। এশা একবার রাগ মেশানো দৃষ্টিতে আরহানের দিকে তাকালো, যেন চোখ দিয়েই বলছে, আপনাকে দেখাচ্ছি মজা। তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। আরহান বিছানায় গায়ে এলিয়ে দিল। এক দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, শেষ। এবার আর নিজেকে বাঁচানোর কোনো উপায় নেই। কিছু না করেই যেন এক বিভীষিকাময় ঝামেলায় পড়তে চলেছে সে। এমনটা হবে জানলে তোমাকে ছেড়ে দিতাম না। বিছানা থেকে উঠবার শক্তি হারিয়ে ফেলতে। এসা ভয়ে ভয়ে দরজার কাছে এগিয়ে গেল। যা হবার হবে। মানুষ ভুল বুঝলে বোঝুক, কিন্তু দোষটা এই লোকটারই হবে। এক ঝলক আর চোখে আরহানের দিকে তাকিয়ে শেষবারের মতো সাহস সঞ্চয় করলো সে। তারপর ধীরে ধীরে দরজাটা খুলে দিল, কিন্তু দরজা খুলতেই এসে অবাক হয়ে গেল। সামনে যে দাঁড়িয়ে আছে সে তার ভাই নয়। আরহানও চমকে উঠে বসে পড়ল, ঘাড় কাত করে। তাকাতেই চোখে তার বিস্ময়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রাহি। রাহি কি বলবে বুঝে উঠতে পারছে না। অনেক কষ্টে এশার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে নিচে পাঠিয়েছে সে। বলেছে এশা ঘুমিয়ে পড়েছে, বলেছে কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। এই দিকে রাহিকে দেখে এশার রাগ যেন মাথায় আগুন হয়ে চড়িয়ে পড়ল। চোখে মুখে তীব্র ক্ষোভ নিয়ে রাহির দিকে একবার তাকিয়ে রইল, কিন্তু একটা কথাও না বলে হনহনিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রাহি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, বুঝে উঠতে পারছে না সে ভুলটা কোথায় করলো। আরহানকে এইভাবে এশার রুমে, এশার বিছানায় দেখে রাহি ইতস্ত বোধ করলো। এশার ভাই তখন টিভিতে খবর দেখছিলেন, ইরানের ওপর হামলা। এটা নিয়ে প্রচন্ড ক্ষোভে আমেরিকা আর ইসরায়েলকে তীব্র ভাষায় গালাগালি করছিল। এমন সময় চোখ পড়ল এশার দিকে। সে হনহনিয়ে সিঁড়ি বেয়ে নেমে সরাসরি দাদির রুমে ঢুকে গেল। ভাই বিস্মিত হয়ে ভাবল, এই এই তো একটু আগেই বলল ঘুমাচ্ছে, এত তাড়াতাড়ি ঘুম শেষ? এশার দাদি জেবুন্নেসা বেগম নামাজের বিছানায় বসে তসবিহ পড়লেন। হঠাৎই এশা এসে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জেবুন্নেসা মমতা ভরে তার মাথায় দোয়া পড়ে ফু দিতে লাগলেন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর এশা হঠাৎ বলল, আচ্ছা তুমি কি জানো কারোর প্রেমে পড়েছিলে? জীবন্নেসা হালকা হেসে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন রে? আগে বলো। প্রেমে? হ্যাঁ, পড়েছিলাম। তবে সেটা সত্যি প্রেম কিনা জানি না। তখন খুব ছোট ছিলাম, হয়তো 14 কি 15 বছর বয়স হবে। আমাদের গ্রামে তখন শহর থেকে এক ডাক্তার বাবু এলো। সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে ঔষধ দিত। এশার চোখ বড় বড় হয়ে গেল, আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, লোকটা কি অনেক সুদর্শন ছিল? অনেক। কি স্মার্ট তার কথাবার্তা, দেখতে একেবারে রাজপুত্রের মতো। বলেই কিছুটা থেমে গেলেন জেবুন্নেসা। এশা আরো কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, তারপর? স্কুল থেকে ফেরবার পথে আমি প্রায় তার টিনের ঘরের চেম্বারের সামনে দিয়ে হাঁটতাম। মনে মনে ভাবতাম আমিও একদিন তার মতো ডাক্তার হব। তারপর কি হলো? সাথে সেই রাতে 17তে পৌঁছাতেই তোর দাদার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এলো। তখন বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই বাবাও রাজি হয়ে গেলেন। আর তুমি? আমি কি করতাম? বুকটা শুধু ফেটে যাচ্ছিল, কারণ মনে তখন সেই ডাক্তার বসেছিল। তোর দাদাকে শুরুতে একদম সহ্য হতো না আমার। কিন্তু কিন্তু
কিন্তু পরে বুঝলাম তোর দাদার মতো মানুষ হয় না। কত যত্ন করেছে সে আমাকে। তখন বুঝলাম ডাক্তারটা ছিল আমার কচি মনের এক ছেলে মানুষই। তোর দাদার সঙ্গে কাটানো দিনগুলোই আমার জীবনের আসল সুখ। এসা খেয়াল করলো দাদির চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে। সে হাত বাড়িয়ে আদর করে চোখের পানি মুছে দিল। এশার মনটা কেমন যেন করছে। এই অস্থিরতা কিভাবে দূর করবে সে? আরহান আর রাহিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে এশার ভাই বলেন, কি ব্যাপার অফিসার? আমি তো ভেবেছিলাম আপনি আগেই চলে গেছেন। আরহান একটু অপ্রস্তুত হয়ে তাকালেন, তারপর হালকা গলায় বলেন, বাড়িটা ঘুরে দেখছিলাম, সন্দেহজনক কিছু আছে কিনা সেটা যাচাই করছিলাম। বলেই তিনি চারপাশে একবার তাকালো, কিন্তু এশা কোথাও নেই। চোখে এক মুহূর্ত খোঁজার ছায়া ফুটে উঠলেও তা চেপে রেখে বেরিয়ে গেল সে। রাহি তার পিছু নিয়ে বেরিয়ে এসে মৃদু স্বরে বলল, স্যার, কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছে এশা। স্যার, কিছু মনে করবেন না। আরহান তাকে থামিয়ে দিয়ে কাঁধে ঝাঁকিয়ে বলল, ও এখনো বাচ্চা রাহি, ও নিজেরই জানে না সে কি করছে। রাহি ধীরে বলল, হ্যাঁ, আপনার থেকে অনেকটাই ছোট, কিন্তু সেই কারণে তাকে পুরোপুরি বাচ্চা ভাবাটা ভুল হবে। এই বয়সে অনুভূতির তীব্রতা অনেক। আরহান থেমে দাঁড়িয়ে আকাশের দিকে একবার তাকালো, তারপর স্তব্ধ গলায় বলল, তাহলে আমি কি করব? ওকে নিজের জীবনে টেনে এনে ওর জীবনকে ঝুঁকির মুখে ফেলবো? সেটা কি ঠিক হবে? রাহি একটু জোর দিয়েই বলল, কিন্তু আপনি নিজেকে এত দুর্বল ভাবছেন কেন? আপনি আরহান আহমেদ। আপনার প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, আপনার সামনে কেউ টিকবে না। আরহান কোনো কথা না বলেই নিজের গাড়ির দিকে হাঁটা দিল। সে নিজেকে কখনো দুর্বল ভাবেনি, কিন্তু একটা দুর্বলতা ধীরে ধীরে তার ভেতরে জন্ম নিয়েছে। আর সেই দুর্বলতা হচ্ছে এশা। রাহি চুপচাপ দাঁড়িয়ে তার হেঁটে যাওয়া দেখছিল। আরহানের সঙ্গে কাজ করছে অনেক বছর, তবে এতদিনে খুব কম মেয়েকেই তার এতটা কাছে দেখেছে। কিন্তু এশার ব্যাপারটা একদমই আলাদা, সেটা রাহি বোঝে। ভাবনার ভেতরেই ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটি নাম্বার। কিছুটা দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক রহস্যময় কণ্ঠ। হ্যালো সুইটহার্ট। কণ্ঠটা শুনেই রাহির গা শিউরে উঠল। চেনা নয়, অচেনা, কিন্তু অচেনাও তো যেন নয়। সে কড়া গলায় বলল, কে আপনি? ওপাশ থেকে একটা হালকা হাসির শব্দ। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? ভেরি ব্যাড। রাহি বিরক্ত চেপেই বলল, এই বাজে আলাপের সময় আমার নেই, পরিষ্কার করে বলুন কি চান। কণ্ঠটা এবার একটু নিচু স্বরে ঠান্ডা হুমকির মতো বলল, সেটা কাল দেখা হলেই বলবো কি চাই। গুড নাইট সুইটহার্ট। এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কাল দেখা হবে, এই কথাটা শুনেই রাহির আর বুঝতে বাকি রইল না এটা কায়ান। তবে সুইটহার্ট শব্দটা শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে গেল সে। রাহির মুখেও চিন্তার ছাপ ফুটে উঠল। একটু পর সে এশার রুমের দিকে এগিয়ে গেল। ভেতরে গিয়ে দেখে এশা এক কোণে চুপচাপ বসে আছে, চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। এই মেয়েটা যেভাবে একের পর এক কাণ্ড ঘটাচ্ছে, তাতে রাহির এখন থেকে তাকে আরো বেশি সাবধানে রাখতে হবে বা থাকতে হবে। এশা চুপ করে বসেছিল। হঠাৎ রাহির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কখনো প্রেমে পড়েছো? প্রশ্নটা শুনে রাহি একটু থমকে গেল। এমন প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে ভুরু কুঁচকে হালকা ভাবে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? এশা কাঁধ ঝাঁকিয়ে হালকা হাসল, এমনি জানতে ইচ্ছে হলো। রাহি কিছু না বলে নিজের ডান হাতটা এশার সামনে তুলে ধরলো। এশা লক্ষ্য করলো রাহির অনামিকায় একটা চিকন আংটি। খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই। এশা চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, তুমি বিবাহিত? রাহি মুচকি হেসে মাথা নাড়াল, না, তবে ইংগেজড। এশার চোখে কৌতূহল জ্বলে উঠল, তাই নাকি? কিভাবে হলো সব? আমরা চাইল্ডহুড সুইটহার্ট। হালকা হেসে বলল রাহি, ছোটবেলা থেকেই একে অপরকে চিনি। তারপর একদিন ও আমাকে প্রপোজ করলো, আমি রাজি হয়ে গেলাম।
রাহি সংক্ষেপে কথাগুলো শেষ করতেই এসা ভুরু কুঁচকে বলল, ব্যাস এতটুকুই? রাহি হাসতে হাসতে জবাব দিল, হ্যাঁ। তুমি কি ভেবেছিলে কোনো রূপকথার গল্প শুনবে? এসা ঠোঁট বাঁকিয়ে বলল, মনে হচ্ছিল যেন অ্যারেঞ্জ ম্যারেজের গল্প বলছো। সে এখন কোথায়? ও ঢাকার বাহিরে বিভিন্ন প্রজেক্ট সামলায়, শান্তভাবে বলল রাহি। ও লং ডিস্টেন্স লাভ? এশা অবাক হয়ে বলল। রাহি কিছুই বলল না। এ নিয়ে কথা বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। একটু চুপ থেকে এবার রাহি এশার দিকে তাকিয়ে বলল, একটা প্রশ্ন করি, কিছু মনে করবে না তো? এশা মাথা নাড়ালো, করবো না, বলো। তোমার কি আরহান স্যারকে পছন্দ? প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে এশার গা লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি করে মাথা নাড়িয়ে বলল, না, একদমই না। তুমি এমনটা ভাবলে কেন? রাহি হেসে বলল, না মানে এমনি জানতে চাইলাম, পছন্দ না করাই ভালো। এসব ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কেন? মানে তোমার বয়স কত? 20 বা 21 হবে। আরহান স্যারের বয়স 29। অনেক বড় ব্যবধান, তোমাদের মানাবে না। রাহি এশার মুখের অভিব্যক্তি লক্ষ্য করছিল। এশার মুখ কালো হয়ে গেলেও রাহির ঠোঁটে খেলে যাচ্ছিল এক দুষ্টু হাসি। এশা মনে মনে বলল, তো কি হয়েছে? আমার তো এজন্যই লোকটাকে আরো বেশি ভালো লাগে। এরপর একটু চুপ করে থেকে এশা ধীরে ধীরে রাহির দিকে ঘেঁষে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার আরহান স্যারের কোনো গার্লফ্রেন্ড আছে? রাহি এবার হাসি চাপতে গিয়ে ঠোঁট কামড়ে বলল, ছিল। মেয়েটা লন্ডনে থাকতো, তবে ব্রেকআপ হয়েছে, মনে হয় 1 মাসের মতো। ও আচ্ছা। এসা মুখ একটু নামিয়ে বলল, এরপর মনেই মনে বিড়বিড় করলো, মানে ওই বদমেজাজের বিদেশি মেয়েদের পছন্দ, যারা লম্বা লম্বা পা দেখিয়ে মিনি স্কার্ট পরে ঘুরে বেড়ায়। এসা কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর হঠাৎ বলল, শোনো, কাল আমি ভার্সিটিতে যাচ্ছি, তুমি তৈরি থেকো। রাহি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কালকেই কেন? আমার ইচ্ছে। মুখ কালো করে বলেই এশা রাগে টকবক করতে করতে বালিশে মাথা গুজে শুয়ে পড়ল। রাহি হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর আর কিছু ভেবে না পেরে সরাসরি আরহানকে কল করলো। ফোনে কায়ানের হুমকি আর এশার এই জেদি সিদ্ধান্তের কথা শুনে আরহান বলল, দেখি, আমি কথা বলছি, ফোনটা এশাকে দাও। এশা তখন সিলিং এর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। রাহি তার সামনে গিয়ে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, নাও, কথা বলো। এশা ভুরু কুঁচকে বলল, কে? কার সঙ্গে কথা বলবো? রাহি নিচু গলায় বলল, আরহান স্যার। এশা চোখ টিপে বলল, উনি ফোন দিলেই কথা বলতে হবে নাকি? এখন আমার ঘুমানোর সময়, আমি ঘুমাবো। কথা বলতে চাইলে ওনাকে বলো আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে। এই কথা বলে সে চাদর গায়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার ভান করলো। রাহি বিস্ময়ে হা করে রইল। আরহান বিরক্তির ভঙ্গিতে ফোনটা কেটে দিয়ে তা এক পাশে ছুঁড়ে রাখলো। এই মেয়েটা এত জেদি কেন, তা সে বুঝে উঠতে পারে না। যখন যা খুশি মনে আসে তাই করছে। পরের দিন সকাল, আরহান গোসল সেরে তোয়ালে পেঁচিয়ে রুমে ঢুকছে। তখনই এশা দেখে তার খালাতো ভাই ইফতি রুমে বসে আছে। আরহান ভুরু কুঁচকে বলল, তোকে বলছি না আমার রুমে আসবি না? ইফতি চেহারায় এক চোরা হাসি এনে বলল, কেন, রুমে কি কিছু লুকিয়ে রেখেছিস নাকি? এই কথা বলতেই তার চোখ চলে গেল আরহানের গলার দিকটায়। স্পষ্ট লালচে দাগ, যেটা আরহানের ভেজা উজ্জ্বল ত্বকে যেন নিজে নিজেই অস্তিত্বের জানান দিচ্ছে। আরহান তখনও ক্লোজেট খুলে জামা কাপড় খুঁজতে ব্যস্ত। ইফতি হঠাৎই হেসে বলে উঠল, নতুন গার্লফ্রেন্ড হয়েছে বুঝি? এই কথায় আরহান চোখ গরম করে তাকালো। বেশি পাকনামি করবি না। ইফতি খোঁচা দিতে ছাড়লো না। হালকা কেশে বলো, কি এমন করেছিস যে স্ট্যাম্প মেরে দিয়েছে একেবারে গলায়? আরহান এবার রাগী চোখে তার দিকে এগিয়ে আসতেই ইফতি চোখে মুখে দুষ্টু হাসি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল।